আকাশে মেঘ জমেছে। বাবলু বার কয়েক দরজায় টোকা দিল। কোনো সাড়া শব্দ না পেয়ে ভেতরে ঢুকে চায়ের কাপটা টেবিলে রাখলো। গলায় ঝুলন্ত গামছা দিয়ে কপালের ঘাম মুছে কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, চোখের লগে লগে কি মাথাটাও খায়নি স্যার? কয়টা ডাক দিলাম আমনেরে। চোখে চশমা নাকে টোকায় ঝুলিয়ে মনোযোগী দৃষ্টিতে রোগীর রিপোর্ট দেখছে যাবেন। বাবলুর কথায় টান টান ললাটে সামান্য ভাঁজ পড়ল। দৃষ্টি না সরিয়ে গম্ভীর স্বরে বলল, ভুলভাল উচ্চারণ করবে না বাবলু, ওইটা সার নয়, স্যার হবে। আর আমি আমার চেম্বারে একা থাকাকালীন সময়ের ভেতরে ঢোকার জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কতবার বলতে হবে, ভদ্রতা বলে একটা ব্যাপার আছে না। হেয়ার চক করে অনুমতি লই, আমি ব্যস্ত আছি। এবার তুমি যেতে পারো। বাবলু কেবিন থেকে বেরিয়ে এলো। হাতের চায়ের ট্রে এখনো 2 কাপ চা অবশিষ্ট। হাসপাতালে বোধহয় তার ব্যবস্থায় আকাশচুম্বী। একটু বসে জিরিয়ে নেওয়া অবকাশ নেই। এক কাজের মধ্যে আরেক কাজ এসে হাজির হয়ে যায়। এই ডাক্তারদের তাকে ছাড়া যে একদম চলে না। টেবিলের উপর রাখা মোবাইল ফোনটা কয়েকবার বাজলো। চাবের অনীহা নিয়ে স্ক্রিনে নাম্বার আর নামটার দিকে দৃষ্টি সরিয়ে পুনরায় নিজের কাছে মনোযোগ দিল। মিনিট দুয়েক পর টেবিল ফোনে একটা নাম্বার ডায়াল করে কানে ধরলো। মিতালিকে আমার চেম্বারে পাঠিয়ে দিন। কান থেকে টেলিফোন নামিয়ে চায়ের কাপে চুমুক দিল সে। বাইরে বৃষ্টি নেমেছে, জানালার কাছে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু জল। মিতালি অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করলো। স্তব্ধ ভঙ্গিতে টেবিলের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, ডেকেছেন? ডেকেছেন স্যার। জাবেরের চল শক্ত। টেবিলের রিপোর্টটা তার দিকে ছুঁড়ে মেরে ধমক দিয়ে বলল, পারভিন ইসলামের সার্জারি তো গত সপ্তাহে শেষ। সেই রিপোর্ট এই মুহূর্তে এখানে কি করছে? পারভিন ডাক্তারের রিপোর্ট কোথায়? মিতালি ভয়ে সামান্য কাঁপল। রিপোর্টগুলোতে নজর ঘুরিয়ে আমতা আমতা করে বলল, যেটা আমাকে দেওয়া হয়েছে সেটাই তো আমি ফাইলে রেখেছিলাম। স্যার, যা দেওয়া হবে তাই এনে রেখে দেবেন, চেক করার প্রয়োজন নেই। আনপ্রফেশনাল মানুষ দিয়ে হসপিটাল ভরে গেছে। এই জন্যই রোগীদের আজ এই দুরবস্থা। মোবাইল পুনরায় বেজে উঠলো। মিতালি কিছু বলতে গিয়েও থেমে গেল। স্ক্রিনে মায়ের নাম্বার দেখে তাকে বিদায় জানিয়ে কল রিসিভ করলো জাবের। সালাম দেওয়ার সময়টুকু পেল না। অপর পাশ থেকে ধেয়ে এলো কথার ঝড়। মেয়েটা বৃষ্টির মধ্যে টেনশনে দাঁড়িয়ে আছে। কতগুলো কল দিয়েছে তোকে, ধরিসনি কেন? গরু। ভারী অবাক হলো সে। টেনশনে মানে কোন মেয়ে? তুই যে মেয়েকে বিয়ে করে আমাদের কাছে ফেলে রেখে গিয়েছিলি সেই মেয়ে। ওর কিছু হলে তোকে আমি কোরবানি দেব গুরু। তোকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে গেল। জাবেরে আহম্মক হয়ে কিছুক্ষণ চেয়ারে বসে রইল। বৃষ্টির তেজ বেড়েছে। ঘটনা আশঙ্কিকতা বুঝতে পেরে মোবাইল আর কোট নিয়ে সে বাইরে ছুটল। পিছিল রাস্তায় ঘটে যাওয়ার বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে বিশাল এক ঝটলা বেঁধেছে। দূর থেকেই ভেসে আসে পুলিশি গাড়ির কর্কশ হর্ন। জাবের হাতের ইশারায় রিক্সা থেকে শর্টকাট পথ ধরলো। স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে একেবারে কাকভেজা হয়ে গেল। অন্য দিনের তুলনায় প্ল্যাটফর্মে আজ ভিড় একটু বেশি। ঝড় বাদলে চারিদিকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। পরে বিপরীতে পাশ থেকে তার কল ধরা হচ্ছে না। জাবের রাগ এবার নিস্তার রূপ নিল। এত ভিড়ের মধ্যে মেয়েটিকে এখন সে খুঁজে পাবে কিভাবে? হঠাৎ পেছন থেকে তার রিপোর্ট কেউ টান দিল। ভ্রু কুঁচকে পেছনে ফিরে তাকালো জাবের। কাঁধ সমান লম্বা মেয়েটি তার পায়ের কাছে ব্যাগটা নামিয়ে রেখে হাতের ঠান্ডা এগিয়ে দিয়ে বিরক্তি নিয়ে বলল, হাতের ঠোঙ্গা হাতের ঠোঙ্গা এগিয়ে দিয়ে বিরক্তি নিয়ে বলল, ছোলা মাখা খাবে? শহরে এসে মানুষগুলো বাটপার হয়ে যাচ্ছে। ছোলার নাম করে কতগুলো শসা দড়ি দিয়ে 30 টাকা মেরে দিল। জাবেরের চিন্তা কমলো, তবে রাগ বাড়লো। ধমক দিয়ে বলল, কতবার কল দিয়েছি, রিং হওয়ার পরেও রিসিভ করনি কেন?
তুমিও তো করনি আমার সাথে তোমার জোড়াই তো মা বলেছে সর্বদা স্বামীকে অনুসরণ করে চলবি। আমি ব্যস্ত ছিলাম। তাহলে আমার কল ধরলে কিভাবে? হঠাৎ এখানে এসেছো কেন? প্রসঙ্গ বদলানো সে আমি আশায় খুব ক্ষতি হয়ে গেছে বুঝি। নতুন সংসারে পেতে বসেছিল, সেই বউ জানলে অশান্তি হবে। জাবের জাবের হতভম্ব হয়ে গেল, মুখ দিয়ে আর কোনো শব্দই বের হলো না। বিয়ের পর বেশি দিন তাদের হয়নি। মাস দুয়েক আগে বাবা মায়ের চাপে পড়ে বাড়িতে গিয়ে বিয়ে করে এসেছিল। মেয়েটার সঙ্গে সংসার বলতে ওই তো সপ্তাহখানেকের পরিচয়। তারপর আর বাড়ি ফেরার হয়নি। ব্যস্ততার বাহানা দিয়ে সে রোজার ঈদেও যায়নি। সে অল্প কয়েকদিনের সংসারে মেয়েটিকে লজ্জাবতী নাই ছিল। চোখ তুলে কথা বলতে সংকোচ বোধ করতো, সম্বোধন করতো আপনি বলে। আর আজকে না এই কদিনে মেয়ের এত বদল। জাবেরের কথা বাড়ালো না। স্ত্রীর হাত থেকে ঠোঙ্গাটা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেললো ময়লার ড্রামে। তারপর ভারী ভারী ব্যাগ দুটো দুই হাতে তুলে নিয়ে উল্টোটা পথে হাঁটা ধরলো। তার এমন আচরণে মেয়েটির চোখ ছলছল করে উঠল। স্বামীর পিছু নেওয়া বদলে সেও খুব ঘুরিয়ে বিপরীত পথে হাঁটা ধরলো। কয়েক কদম এগিয়ে গিয়ে জাবের থেমে দাঁড়ালো। পেছনে তাকিয়ে স্ত্রীকে অন্যদিকে চলে যেতে দেখে ডাকলো, এদিকে কোথায় যাচ্ছ? শশীপ্রভা। দাঁড়াও বলছি। শশীপ্রভা দাঁড়ালো না, জাবের ব্যাগগুলো রেখে ছুঁড়ে এসে তাকে টেনে ধরলো। একদম ছেলে মানুষই করবে না। হসপিটালে কাজ ফেলে বৃষ্টি মাথায় নিয়ে এখানে এসেছি তোমার রং তামাশা দেখতে নয়। চুপচাপ আমার সঙ্গে চলো, নয়তো পরে ট্রেনে বাড়ি ফিরবে। সুপ্রভার চোয়াল শক্ত হয়ে গেল। রাগ ধীরে ধীরে অভিমানে রূপ নিল। ফেরার পথে তাদের মধ্যে আর কোনো কথা হলো না। বাইরে তখনও ঝুম বৃষ্টি, আগের তুলনায় তেজ খানিকটা বেড়েছে। জাবের চাবি ঘুরিয়ে ফ্ল্যাটের দরজা খুলতে তাকে প্রায় ঠেলে ঠুলে ভেতরে প্রবেশ করলো শশীপ্রভা। ভোটকা গন্ধে নাক মুখ কুঁচকে চারপাশে তাকিয়ে বলল, এখানে কোনো মানুষ থাকে বলে তো মনে হচ্ছে না। কয়েকদিন ধরে ঘরদোর পরিষ্কার করো না, ডাক্তাররা অপরিষ্কার হয়। জাবের লাইট জ্বালিয়ে ড্রয়িং রুমে দক্ষিণের জানালাটা খুলে দিল। পর্দা উড়িয়ে হো হো করে প্রাকৃতিক বাতাস আর বৃষ্টির বিন্দু ভেতরে ঢুকে পড়লো। মুহূর্তেই ঘরের ভাবসা গরম কেটে গিয়ে শীতল হয়ে উঠল চারিপাশ। স্বামীর থেকে জবাব না পেয়ে শশীপ্রভা নিজেই ঠোঁট বাঁকিয়ে বলল, ও হো, তুমি তো আবার ব্রেন ছাড়া ব্রেনে ডাক্তার। কথা না বলার সিদ্ধান্ত নিয়েও যাবে অনিচ্ছায় স্ত্রীর দিকে তাকালো। মেয়েটা বেশি কথা বলে, আর যা বলে তাও মেজাজ খারাপ করে দেওয়ার মতো। মাঝে কোথা থেকে এমন মেয়ে খুঁজে আনলো? তাতে দাঁত পিষে বলল, আমি নিউরোসায়েন্স। একই ব্যাপার। ভাত টাত কিছু আছে? খুব খিদে পেয়েছে। সেই সকালে ট্রেনে রওনা হয়েছিলাম, পথে শুধু একটা ঝালমুড়ি আর নাটি বিস্কুট নাটি বিস্কুট খেয়েছি। ছোলা মাখা তো তুমি নিজেই ফেলে দিলে। চাল আছে, ভাত নেই, রান্না করতে হবে। তো কারো কি রান্না? বাইরে থেকে অনিচ্ছায় প্রয়োজনে তরকারি আমি সঙ্গে এনেছি। আম্মা তোমার পছন্দের সব খাবার দাবার রান্না করে দিয়েছে। তুমি ভাত বসিয়ে দাও, আমি গোসল করে এসে তরকারি গরম করব। লাল রঙের লাগেজটা টেনে হেসে ঘরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল শশীপ্রভা। জাবের হঠাৎ চোখে নিজের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। তার অবস্থাও বিশেষ ভালো না। গোসল না করে কোনো কাজে হাত দেওয়া যাবে না, তবুও রাইস কুকারে পরিমাণ মতো চাল আর পানি নিয়ে সুইচ অন করে পাশের রুমে চলে গেল। ফ্রেম হয়ে বাথরুম থেকে বের হতেই শাশুড়ির মিস কল নজরে পড়ল। শশীপ্রভা বিলম্ব না করে লম্বা সালাম দিয়ে মুখস্থ বইয়ের মতো এক নাগাড়ে বলল, আপনার ছেলে আমাকে নিতে আসতে খুব দেরি করছে। এমনকি আমার হাত থেকে 30 টাকার দামের ছোলাও মাখাও ফেলে দিয়েছে। আসার পথে বৃষ্টি ভিজে এসেছে। স্বামী ভুল করলেও তো
আমার কিছু বলা যাবে না। যাই হোক, চিন্তা করা প্রয়োজনে আমি সহি সালাতে স্বামীর বাড়িতে পৌঁছে গেছি। আম্মা যাকে কিছু সময়ের জন্য মোবাইলটা কান থেকে একটু দূরে রাখলেন। পুত্রবধূ কথা শেষ হতে মোবাইল কানে ধরে বললেন, এবার মন দিয়ে সংসার করো। স্বামী ছাড়া এদিকে আর এক পাও দেবে না। পারলে কথা একটু কম বলো। জাবের বেশি কথা পছন্দ করে না। আমিও তো কম কথা পছন্দ করি না। জাবের কোথায়? মনে হয় ভাত রান্না করছে। গিয়ে স্বামীকে রান্নাঘরে পাঠিয়ে দিয়েছো। আপনিও তো শ্বশুর আব্বাকে পাঠান। শশী শশী বড্ড কথা বলো তুমি। তোমার শ্বশুর এককালে আমার ফুফাতো ভাই ছিল, তাই আমার অধিকার আর রাজত্ব একটু বেশি। কিন্তু কিন্তু তুমি তো দূর সম্পর্কের বোন নও, অন্য গোষ্ঠী থেকে আসা নতুন বউ। রাজত্ব পেতে হলে অপেক্ষা করতে হবে। লাগাম খুব সাবধানে হাতের মুঠোয় টেনে ধরতে হবে। মেয়ে হয়ে জন্মেছি, একটু আদর ভুলতে হবেই আম্মা। এবারের মতো মাফ করে দেন। খাবার গরম করে খেয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখো। খাওয়ার পর জ্বর ঠান্ডা ওষুধ খেয়ে নিও। ঘন ঘন হাঁচি দেওয়া নাক টানা জাবেবের পছন্দ নয়। কথা শেষ জাকিয়ে কল কেটে দিলেন। এটা তার জাগ্রত স্বভাব, জাত স্বভাব। বিপরীত পাশের মানুষ কি মনে করলেও তা ভাবার সময় নেই। নিজের কথা শেষ মানে আল্লাহ হাফেজ। ঘর থেকে বের হয়ে জাবেবের দেখা আর সুশোভা পেল না। চাল সেদ্ধ হয়ে কুকারের সুইচ খুলে পড়ে আছে। একে একে তরকারি গরম করে ভাত বেড়ে টেবিলে সাজিয়ে রাখলো সে। গলা হয়েছে ডাকলো, ওগো শুনছো? ভাত যে হয়ে গেছে, খেতে এসো। এলো মিনিট দুয়েক পর। শশীপ্রভা অত্র খেয়াল করলো না। লোকটার দিকে তাকাতে আর ভালো লাগে না। ওই তো একটা চেহারা, আর আবার সব সময় গম্ভীর করে রাখে। কপাল তো নয় যেন লাচ্ছা সিমের ভাঁজ। পুরুষ মানুষ বউয়ের সামনে তো অত্যন্ত হাসতে পারে তা না। বজ্জাত লোক গরুর মাংসের সলিড দুটো পিস প্লেটে তুলে নিয়ে ভাত মাখালো যাবে। জিজ্ঞেস করলো না বলে কয়েক, হঠাৎ এখানে কেন? আম্মা জানে তুমি জানো না। রাত ব্যাগ ট্যাগ গুছিয়ে দিয়ে বলল, স্বামীর কাছে চলে যাও, ওখানে গিয়ে সংসার করো। স্বামীর মাথা চিবিয়ে খাও। দুই ঈদ আর শীত ছাড়া তোমায় যেন এদিকে আর না দেখি। মায়ের স্বভাব সম্পর্কে জাবেবের অজানা নয়। হুট করে সিদ্ধান্ত নেয়, অন্যের ওপর কায়দা করে, তা আবার চাপিয়ে চাপিয়েও দেও। কিছু বলা যায় না। অবশ্য বলার সুযোগ কাউকে দেওয়া হয় না। তার নীরবতায় শশীপ্রভা নিজেই অভিযোগ করে বলল, স্বামীকে মাঝ যে তার মাথা চিবিয়ে খাবো। আম্মা না মাঝে মধ্যে কিসব যে বলে, বুঝি না। বাপ বাপু, আমার নাইট ডিউটি আছে, আজ রাতে আর ফিরবো না। খাবার খেয়ে ঘুমিয়ে পড়বো। দরজায় এক্সট্রা চাবি ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা। কাজ ফেলে তোমার জন্য তাড়াহুড়ো করে চলে আসতে হয়েছে। একা একা থাকা সম্ভব নয়। ভূতে ভয় পায়। এসব বলতে কিছু নেই, জিন তো আছে। তো এখন তোমার জন্য সব ছেড়ে ছুড়ে ঘরে বসে থাকবো। ঘরে বসে থাকলে খাবো কি? আমি নায়িকাদের মতো পান্তা ভাত খেয়ে গাছের তলায় থাকতে পারবো না ভাই। নরম বিছানা ছাড়া আমার ঘুম আসে না। মাছ মাংস ছাড়া ভাত খেতে পারি না। সেদিন একটা সানস্ক্রিন কিনলাম, 1800 টাকা নিল। জিনিসপত্রের কি দাম! স্টপিট। খাওয়া শেষ করে উঠে গেল যাবে। কখন যে ইমার্জেন্সি কল আসছে। আজ প্রথম বোধহয় হুট করে হাসপাতাল থেকে তার বেরিয়ে আসা। স্ত্রীকে বিদায় জানিয়ে হাসপাতালের উদ্দেশ্যে ছুটল সে। বাড়ি থেকে হাসপাতাল খুব একটা দূরে নয়। চঞ্চল আর ছটফটে স্বভাবের হলেও শশীপ্রভা খুব গোছানো মেয়ে। খাওয়া শেষ, এঁটো থালা বাসন থেকে শুরু করে রান্নাঘরের সমস্ত জিনিসপত্র ধুয়ে পরিষ্কার করে তোজো
তৈজসপত্রগুলো গুছিয়ে রাখলো সে। একটু বিশ্রাম নিয়ে পুরো ফ্ল্যাট ঝেড়ে মুছে পরিষ্কার করলো। তাদের ফ্ল্যাটটা খুব একটা বড় নয়, একটি ড্রয়িং রুম, একটি কিচেন রুম আর পাশাপাশি দুটো বেডরুম। আলমারি খুলতেই বিরক্তি নিয়ে শশীপ্রভা আসলে নাক চেপে ধরল। আধো আধোয়া ঘামের গন্ধযুক্ত কিছু শার্ট প্যান্ট আর টাই অগোছালো পড়ে আছে। সে ক্লান্ত হয়ে বিছানায় বসে পড়ল, তিরিক্ষি মেজাজ নিয়ে বিড়বিড় করে বলল, মানুষকে নিয়ে সারাক্ষণ কাটাছেঁড়া করতে করতে ঘরের অবস্থা যাচ্ছে তাই করে রেখেছে। ভালো ডাক্তার হলে ঠিকই সংসারে মন থাকতো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। সুখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, কপালে যে জুটেছে কাটাছেঁড়া ডাক্তার, সংসার কি আদৌ হবে? খুন্তি নাড়িয়ে গুনগুন করছে শশীপ্রভা। কড়াইয়ের আলু ভাজি সেদ্ধ হতে পাশে নামিয়ে রেখে রুটি সেক দেওয়ার জন্য তাওয়া গরম বসালো। বাইরে মৃদু ঠান্ডা বাতাস, হঠাৎ কলিং বেল বেজে উঠল। গান থামিয়ে চুলায় আঁচ কিছুটা কমিয়ে দরজার কাছে ছুটে গেল সে। লুকিং গ্লাসে চোখ রাখতেই নজরে পড়ল জাবেরের ক্লান্ত মুখ। দরজা খুলে স্বামীকে আপাদমস্তক ভালো করে একবার দেখলো। চোখের নিচে কালি পড়েছে অনেকখানি, দেবে গিয়েছে ঠিকঠাক কতদিন ঘুমায় না কে জানে। প্রশ্ন ছিল, মানুষদের কাটাছেঁড়া করতে গিয়ে নিজেরই তো দেখছি 12টা বাজে ফেলেছ। তা কোন প্রেমিকার সাথে রাত্রি যাপন করে আসা হলো? জাবের বিরক্ত হলো, বলেই তো পেলাম নাইট ডিউটি আছে। এসব আমায় বুঝিয়ে লাভ নেই, আমি বোকা বা মূর্খ নই। নাইট ডিউটি করে কেউ এত বেলা করে বাড়ি ফেরে না। কোথায় যে নাইট ডিউটি করা হয়েছে জানা আছে। পুরুষ মানুষের তো আবার চরিত্রের দোষ। এমনিতেই গতকাল থেকে একটু বিশ্রাম নেওয়া হয়নি, সারা রাত ঘুমায়নি। ফিরতে না ফিরতে স্টুপিডিটি শুরু করে দিয়েছে। ডাক্তারদের কত ব্যস্ততা ধারণা আছে, কত অপারেশন করতে হয় জানা আছে। এই জন্য কি মা তোমায় এখানে পাঠিয়েছে? পাঠানোই খুব ক্ষতি হয়ে গেল বুঝি? যা কথা হবে আম্মার সাথে হবে, এর শেষ দেখে ছাড়বো আমি। এই জন্যই তো বলি, বউ ছাড়া বান্দা এত দূর একা একা কিভাবে পড়ে আছে। তলে তলে এই চলে। আমিও সাবানা নই, লোকে বলে রিয়া খান। জাবেরের মনে হলো তার শান্তি জীবনে অশান্তি করার জন্যই মা এই মেয়েকে বউ করে ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে। নইলে মেয়ে মানুষের কি অভাব পড়েছিল দুনিয়ায়। তার কলেজের বান্ধবী অর্পা কোন দিক থেকে কম ছিল? মেয়েটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে নামকরা একটা কলেজে শিক্ষক হয়েছে। অথচ অথচ মাকে শেষ মেয়ের কথা বলতেই মা না করে দিল। ফলস্বরূপ কয়েক মাসের মধ্যে কোথা থেকে যেন এই অসহ্যকর মেয়েকে খুঁজে এনে ধরে বেঁধে তার সঙ্গে বিয়ে দিয়ে দিল। ক্লান্ত অলস দেহখানা ঠেলে ঠেলে নিয়ে ঘরে গিয়ে মুখের ওপর দরজা বন্ধ করে দিল জাবের। এহেন কাণ্ডে শশীপ্রভার সন্দেহ তীব্র হলো। পরনে ওড়না কোমরে শক্ত করে বেঁধে নিজের কাজে লেগে পড়ল। রুটি পুড়ে গেছে, ওই পোড়া রুটি আজ লোকটাকে সে খাওয়াবে। কিন্তু জাবের আর নাস্তা করলো না, দুপুরেও ঘর থেকে বের হলো না। শশীপ্রভা রান্না বান্না শেষ করে গোসল সেরে এলো। সকালে নাস্তা করার জন্য বেশ কয়েকবার ডেকেছিল, কিন্তু লোকটা সাড়া দেয়নি। চিন্তায় চিন্তায় অস্থির হয়ে উঠল সে। স্টক করে বসেনি তো? যতই হোক স্বামী তো, একা একা তো আর খাওয়া যায় না। ঘর থেকে মোবাইল এনে দ্রুত শাশুড়িকে কল দিল, কিন্তু জাকিয়া কল ধরল না।
দুপুরে এবং রাতে সচরাচর তিনি কল ধরেন না। সবে নিজের প্রয়োজন হলে মধ্যরাতে কল দিয়েও অন্যকে বিরক্ত করতে দ্বিধাবোধ করবেন না, এমন বহু রেকর্ড পূর্বে রয়েছে। শাশুড়িকে না পেয়ে হতাশ হলো সুশীপ্রভা। এবার ডায়াল করলো ননদের নাম্বারে। তবে ননদ তাকে হতাশ করলো না। সঙ্গে সঙ্গে কল রিসিভ হতেই শ্বাস আটকে সে বলল, জুইয়াপা গো, আপনার ভাই তো দরজা খোলে না, জোয়ান বয়সে মরে টরে গেল নাকি? ওপাশ থেকে ধমক এলো, জীবনে একটু ভালো কথা বলতে পারো না? দাঁড়াও, যাবে কি বাড়ি গিয়েছে? কই, আমি তো জানালো না। আমি এসেছি কোথায় কোথায় আবার? আপনার ভাইয়ের কাছে। আম্মা জোর করে পাঠিয়ে দিলেন। জুইকে খুব একটা অবাক হতে দেখা গেল না। মা হুটহাট সিদ্ধান্ত নিয়ে কাজ করার মানুষ বলল, এই জন্যই দরজা খুলছে না। একসঙ্গে এত কিছু নিতে পারছে না। মনে 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 হয় বহজ্জম হয়েছে। এবার উপায় নেই, ঘন্টার মধ্যে দরজা খুললো। অ্যাম্বুলেন্স কল দিও, নাম্বার আছে, সমস্যা নেই, আমি পাঠিয়ে দিয়েছি। কল কেটে দিল জুই। শশীপ্রভা বিরক্ত হলো। পুরো গোষ্ঠী এক স্বভাবের, তবুও হাত গুটিয়ে তার বসে থাকলে চলবে না। কিছুক্ষণ বসে বসে ভাবলো। ভাবতে গিয়েও 2 কাপ চা খেয়ে শেষ করে ফেললো। বুদ্ধির বাতি খুলে যেতেই দৌড়ে গিয়ে দাঁড়ালো বন্ধ দরজার সামনে। গলা ফাটিয়ে হঠাৎ চিৎকার করে উঠল, আহ, মরে গেলাম রে, কোমরটা ভেঙে গেল রে, কে কোথায় আছো? তার ভয়ানক আহাজারিতে বন্ধ দরজা খুলে গেল। শশীপ্রভা থেমে গিয়ে সামনে তাকালো। জাবেরের চোখ জোড়া লাল হয়ে আছে, মুখখানা ফোলা, চুল এলোমেলো। চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? চেঁচামেচি করছে কেন? তোমার কি হয়েছে? মুখের এমন অবস্থা কেন? কার জন্য কেঁদে কেঁদে কেটে চোখ লাল করছো? নাকি নেশা পানি খেয়েছো? জাবেরের মাথাটা চক্কর দিয়ে উঠলো। কিছু না বলে তলে নিয়ে বাথরুমে ঢুকে পড়লো। শশীপ্রভা দ্রুত স্বামীর ঘরে তল্লাশি চালালো। সন্দেহজনক কিছু না পেয়ে সবস্তে নিঃশ্বাস ফেলে ঘর গুছিয়ে বিছানায় আরাম করে বসলো। জাবেরের গোসল সেরে বের হলো। পরনে পোশাক বলতে কোমরে শুধুই দেয়ালে পেঁচানো। স্ত্রীকে নিজের দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে চুপচাপ আলমারি থেকে পোশাক নিয়ে পুনরায় বাথরুমের দিকে পা বাড়াতেই ছুটে এলো সুপ্রভার তীর্যক কণ্ঠস্বর, তোমার ফিগার তো মাশাআল্লাহ, পুরাই মাখন। এদিকে এসো দেখি, স্টুপিটের পাশাপাশি তুমি একটা লুচ্চা। স্বামীর দিকে তাকানোর লুচ্চামি। তোমার মাথায় তো দেখছি আসলেই ব্রেন নেই, পাশাপাশি বলদ। বাজে কথা বলবে না। জাবের আর দাঁড়ালো না। খাবার টেবিলে দুজন কোনো কথা হলো না। মেয়েটা কথা বেশি বললেও ভালো রাখতে পারে। শহরে জাবেরে খাওয়া দাওয়া খুব অনিয়ম হয়। বুয়ার রান্না ভালো লাগে না, আবার বাহানাও কম নয়। একদিন এলে 2 দিন আসে না। এই যে আজও আসেনি। বেশিরভাগ সময় বাইরেই খেতে হয়। বাড়িতে থাকলে ডিম সেদ্ধ ছাড়া উপায় নেই। খাওয়া শেষে সে ঘরে চলে গেল। ক্লান্তি এখনো যায়নি। আজ সারাদিন কোথাও বের না হওয়ায় সিদ্ধান্ত নিয়েছে। সব গোছগাছ করে দরজার সামনে এসে দাঁড়ালো শশীপ্রভা। জিজ্ঞেস করলো, চা খাবে? জাবেরের চোখ বন্ধ, বাম হাতটা কপালে ঠেকানো। সেভাবেই বলল, দুপুরে কে চা খায়? মাত্রই তো ভাত খেলাম, এখনো দুপুর আছে, 3টা বাজে। জাবের এবারও জবাব দিল না। শশীপ্রভা বিরক্ত হয়ে ঘরে ঢুকে স্বামীর পাশে শুয়ে পড়ল।
জাবের হাত সরিয়ে সরু দৃষ্টিতে তার দিকে তাকালো। শশীপ্রভা তার সেই চোখের দিকে তাকিয়ে দৃষ্টি বিনিময় করলো। কোমল স্বরে বলল, এই এই যে এতগুলো দিন আমায় ছেড়ে এখানে একা ছিলে, কষ্ট হয়নি একবারও? আমার কথা মনে পড়েনি? কি জবাব দেবে বুঝতে পারো না জাবের? এই মেয়ে এত সুন্দর করেও কথা বলতে পারে? হ্যাঁ, পারে। বিয়ের পর তাদের ওই কদিনের সংসারে এমন সুন্দর করে সে কথা বলতো। এত নরম স্বভাবের মেয়ে তখন জাবেবের পছন্দ হয়নি। মেয়ে মানুষ কেন নরম হবে? মেয়ে মানুষ হবে চঞ্চল, চপলা, চপলা। অথচ এখন আর এই মেয়ের চঞ্চলতাও ভালো লাগছে না, নাকি শশীপ্রভা নামের মেয়েটাকেই তার অপছন্দ? জাবের সব আর ভাবতে চায় না। জবাব না পেয়ে শশীপ্রভা নিজেই বলল, আমার তো তোমার কথা খুব মনে পড়েছে। যতই হোক তুমি আমার জীবনে প্রথম স্বামী, প্রথম পুরুষ। দায়িত্ব অবহেলা করে ভুলে তো আর যেতে পারি না। মেয়ে মানুষ হওয়ার এই এক সমস্যা, যে যেভাবে পারে অবহেলা করে, খোঁটা দেয়, দুর্নাম করে। জাবের তার দিকে ঘুরে এক পেশে সই, হাতটা অজান্তেই মেয়ালি কোমর সই। সান্ত্বনা দেওয়ার জন্যই নাকি মোহ পড়ে বোঝা যায় না। তবুও কোমল স্বরে বলে, হুম, মনে পড়েছে, অনেক মনে পড়েছে। কষ্ট দেওয়ার জন্য সরি। শশীপ্রভা প্রত্যুত্তরে চুপ থেকে চোখ বন্ধ করলো। দেহখানা একটু বিশ্রাম চাইছে। রাতে তারও ঘুম হয়নি। একা ফ্ল্যাটে সারা রাত জেগেছিল। ঘুমন্ত স্ত্রীর দিকে পলকহীন দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল জাবের। মেয়েটা নিঃশব্দে, নিঃসন্দেহে সুন্দর, তবে মুখ খুললে বাধে যত বিপত্তি। ঠোঁটের কারশিনে ক্ষিপ্ত হাসির রেখা স্পষ্ট হয়। সারাদিনও জাবের আর বাড়ি থেকে বের হলো না। বহুদিন হাসপাতাল থেকে ছুটি নেওয়া হয়নি, কাজের চক্করে দেওয়া হয়নি নিজেকে সময়। বই নিয়ে বারান্দায় গিয়ে বসলো সে। পশ্চিম আকাশে সূর্য ডুবছে, পাখিরা ঘরে ফিরছে, যানবাহনের শব্দ বিকেল বিলাস করাও যেন দায়। শশীপ্রভা জেগে উঠেছে কোনো মতে। কুলোকুচি করে চুলাই করা লিকারের দুধ চা বসিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে জোড়া কাপে ঢাললো। টে দুই পদের বিস্কুট, মুড়ি আর চায়ের কাপ নিয়ে স্বামীর মুখোমুখি বারান্দায় এসে বসলো সে। জাবেরের মুখশ্রীতে এখন আর গাম্ভীর্য ছিটে ফোটাও নেই। জিজ্ঞেস করলো, ঘুম শেষ? হ্যাঁ, এখানে আসার পর থেকে ঠিকঠাক ঘুম হচ্ছে না। অথচ বাড়িতে আমি প্রচুর ঘুমাতাম। এই ঘুমের জন্য মায়ের কাছে অনেক বকাও খেতাম। চায়ের কাপটা তার দিকে এগিয়ে দিল শশীপ্রভা। জাবেরের মুখে স্পষ্ট অসন্তোষ প্রকাশ পেল। দুধ চা খাই না তো কি খাও? রং চা। শশীপ্রভা ললাটে ভাঁজ পড়ল, কণ্ঠে ঝরে পড়ল বিদ্রুপ। রং চা মানুষ খায়? জীবনে দুধ চা খেয়ে দেখেছো? মানুষই খায়। রং চা খেলে দেহ সতেজ লাগে, কাজে মনোযোগ বাড়ে, একজন নিয়ন্ত্রণ থাকে, স্কিন ভালো থাকে, অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায়। তা তো সুস্থ থাকে। অপরদিকে চিনিযুক্ত কড়া দুধ চা খেলে শরীর দুর্বল লাগে, ওজন বাড়ে, দাঁত নষ্ট হয়, অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায় না, ডায়াবেটিস হয়। তাই স্বাস্থ্য এবং স্বাদের ক্ষেত্রে রং চা ভালো বললেই হলো। পুরোনো বছর ধরে চিনি দিয়ে দুধ চা খায়, এখনো পর্যন্ত কিছু হয়নি, পুরোদমে সুস্থ। সারাদিন কত কাজ করি ধারণা আছে? গতকাল এসে তোমরা তোমার এই জঙ্গলে ফ্ল্যাট আমি একা হাতে গুছিয়েছি। এসেছো দুধ চা নিয়ে খারাপ কথা বলতে। মুখ বাঁকালো সে। এই জন্যই সারাক্ষণ মেজাজ খিটখিটে থাকে। কামিজের ওপর দিয়ে ভুঁড়ি ভেসে আছে, মুখে ব্রণ উঠেছে, দাঁতও হলদে।
শশীপ্রভার মেজাজ বিগড়ে গেল। ওড়না দিয়ে পেটটা ভালো করে ঢেকে নিয়ে তাতে দাঁত পিষে বলল, তোমার তোমার দাঁত বুঝি খুব ঝকঝকে? বুড়ো ভাব, বুড়ো ভাম কোথাকার! বিয়ের পর বাসর রাতে এই ঠোঁটে মিনিট 10 চুমু খেয়েছিলে, তাও জোর করে। এখন হলুদ বলো? তোমার দাঁত হলুদ, তোমার 14 গোষ্ঠীর দাঁত হলুদ। যে দুধ চা পছন্দ করে না সে পৃথিবী 1 নাম্বার বলদ হাতি। মামাও কোনো বলদের ঘরে পাঠাইলো। হ্যাঁ, হতাশ করতে করতে শশীপ্রভা বারান্দা থেকে চলে গেল। কয়েক সেকেন্ড পর ফিরে এসে পুরো ট্রে ধরে নিয়ে চলে গেল। যাওয়ার আগে ভেক্সি কাটতেও ভুলল না। জাবের হতভম্ব হয়ে সেখানে ঠায় বসে রইল। সামান্য একটা কথার বিপরীতে কি সব বলে গেল এই মেয়ে। জাবের হাতি বলদ কোন দিক থেকে তাকে হাতির মতো দেখায়? এই পারফেক্ট ফিটনেসের জন্য সে কত পরিশ্রম করে এই মেয়ের ধারণা আছে। 100 ভাবনার মাঝে হঠাৎ মনে পড়ল মেয়েটি তাকে চুমুর খোঁটা দিয়ে গেল। শশীপ্রভা ঘরে দরজা বন্ধ করে বসে রইল। এই লোকের সঙ্গে আর কথা বলবো না বলে সিদ্ধান্ত নিল। তার কি দায়া বাড়িয়ে সম্পর্কে উন্নতি করতে যাওয়া? শাশুড়ি আম্মা বউ পালার ট্রেনিং নিজের ছেলেকে দিলেও তো পারতেন নাকি? সন্ধ্যার পর বাড়িতে জুই এলো, সঙ্গে 2 ছেলে মেয়ে আর স্বামী আশরাফ। অসময় বোনকে দেখে যার পরানি অবাক হলো জাবের। কিছু জিজ্ঞেস করার মুহূর্তে জুই চিন্তিত ভঙ্গিতে বলল, তুই ঠিক আছিস? হ্যাঁ, আমার কি হবে? তুমি হঠাৎ এলে যে? তুই নাকি ঘরে খিল দিয়ে বসেছিলি, তোর বউ তো চিন্তায় শেষ। পরে আমি কল দিয়ে জানালো, আমি তখন দুপুরে ভাত খেতে বসেছি। পরে তোর দুলাভাই ফিরতেই এখানে ছুটে এলাম। বউয়ের ওপর রাগ করে দরজায় কেউ খিল দিয়ে বসে থাকে, এসব তো মেয়েদের কাজ। জাবেরের এবার আসলেই খুব ক্লান্ত লাগছে। এই মেয়েকে নিয়ে তার সংসার করা সম্ভব নয়। একটা মেয়ে এতটা অসহ্যকর কিভাবে হতে পারে? 2 দিন হয়নি এখানে আসতে না আসতেই তার শান্তিপূর্ণ জীবনটাকে বেহাল বানিয়ে দিচ্ছে। জুয়ের কিছু ছেলে মেয়েগুলো ভেতরে ঢুকে হুড়োগুড়ি শুরু করে দিয়েছে। আড্ডা বাচ্চা জাবেবের পছন্দ নয়। তাদের শব্দ পেয়ে শশীপ্রভা ঘর থেকে বের হতেই তাকে টেনে আছড়ে গিয়ে নিয়ে গেল সে। ধমক দিয়ে বলল, আপনাকে কল দিয়েছিলে কেন? বেয়াদব, তুই তো দরজা খুলছিলে না, সাড়া দিচ্ছিলি না। আমার চিন্তা হয় নাকি? না বুঝি? তাছাড়া তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তো আমার পরিবার এসে আমায় ধরবে। তখন মাথা মোটা যাবে জাবের চলে গেল। এত মানুষ তার ভালো লাগে না। বোন ভাগ্নে ভাগ্নির কথা মনে পড়লে সে নিজেই মাসে 1-2 বার তাদের বাড়িতে গিয়ে ঘরে আসে। কিন্তু বাড়িতে দাওয়াত দিয়ে লোক আনার মতো মানুষ সে নয়। অন্য কেউ এসে তার ঘর এলোমেলো করে দিয়ে যাবে, ব্যাপারটা সে সহ্য করতে পারবে না। তবুও বাধ্য হয়ে সন্ধ্যাবেলায় তাকে সুপারের পাশে ছুটতে হলো। মেহমানদারি করার মতো ঘরে কিছু নেই। বাজারে শেষ কবে গিয়েছিল সে খেয়ালই নেই। মাসকাবারি যা ছিল তা দিয়ে শশীপ্রভা কাজ চালিয়ে নিয়েছে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। চলবে।